সানশাইন অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি অর্পণ কুমার গোপ, সহকারী শিক্ষক, সানশাইন একাডেমি। আজকের আমার আলোচ্য বিষয় নবম এবং দশম শ্রেণীর অর্থনীতি। আমি আজকে সপ্তম অধ্যায়ের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। অর্থ এবং ব্যাংক ব্যবস্থা দুইটা বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটি আরেকটির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রথমে জানব যে অর্থ কি। অর্থ এবং ব্যাংক ব্যবস্থা যেহেতু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে আমরা আগে অর্থ সম্পর্কে জানব। অর্থটা কি? অর্থ হচ্ছে সরকার কর্তৃক প্রবর্তিত যেসব বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন, ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকেই অর্থ বলে। তাইলে আমরা মোটামুটিভাবে অর্থ সম্পর্কে ধারণা লাভ করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকবার বলছি যে আসলে অর্থটা কি। সরকার কর্তৃক প্রবর্তিত যেসব বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন এবং ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকেই আমরা অর্থ বলি। তাহলে আমরা অর্থের সংজ্ঞা দেখলাম। এবার আমরা অর্থের প্রকারভেদ সম্পর্কে জানব। অর্থের প্রকারভেদ। অর্থকে আমরা তৈরির উপকরণ হিসেবে অর্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতব মুদ্রা, আরেকটা হচ্ছে কাগজি নোট। এখন আমরা দুটা ভাগে অর্থকে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে কি ধাতব মুদ্রা, দ্বিতীয়টা হচ্ছে কাগজি নোট। ধাতব মুদ্রাটা আবার কি? ধাতু দ্বারা তৈরি যে মুদ্রা বা যে অর্থ তৈরি হয় সেটাকেই বলা হয় ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা সাধারণত আমাদের দেশে প্রচলিত ধাতব মুদ্রাগুলো হচ্ছে 2 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকার নোট এবং 50 পয়সা। আবার কাগজি নোট। কাগজি নোটগুলা কাগজ দ্বারা তৈরি যেসব নোট সেগুলাকে বলা হয় কাগজি নোট। এখন এই ধাতব মুদ্রাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা প্রথমটা হচ্ছে প্রামাণিক মুদ্রা, আরেকটা হচ্ছে প্রতীকী মুদ্রা। একটা হচ্ছে কি প্রামাণিক মুদ্রা, আর একটা প্রতীকী মুদ্রা। তাহলে প্রামাণিক মুদ্রাটা আবার কি? প্রামাণিক মুদ্রাটা হচ্ছে যেসব ধাতব মুদ্রাকে গলিয়ে তার সমপরিমাণ মূল্য পাওয়া যায় তাকে বলা হয় প্রামাণিক মুদ্রা। আর প্রতীকী মুদ্রা হচ্ছে যেসব মুদ্রাকে গলিয়ে তার সমপরিমাণ মূল্যের চাইতে কম মূল্য পাওয়া যায় তাকে প্রতীকী মুদ্রা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ধাতব মুদ্রা সম্পর্কে জানলাম। ধাতব মুদ্রাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা প্রামাণিক মুদ্রা, আরেকটা হচ্ছে প্রতীকী মুদ্রা। প্রামাণিক মুদ্রাগুলা কি কি সেটাও আমরা জানছি। এরপরে প্রতীকী মুদ্রাটা সম্পর্কেও আমরা ধারণা লাভ করেছি। এবার আমরা কাগজি নোটে যাব। কাগজি নোট হচ্ছে কাগজ দ্বারা তৈরি যেসব নোট সেটাই হচ্ছে কি কাগজি নোট। কাগজি নোটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা রূপান্তরযোগ্য মুদ্রা, আরেকটা হচ্ছে অরূপান্তরযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রাটা কি? রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে যেসব মুদ্রা সরকার অনুমোদিত এবং সরকার চাওয়া মাত্র সরকারকে তার দেশীয় মুদ্রার সমপরিমাণ নোট দিতে বাধ্য থাকে, তাকেই রূপান্তরযোগ্য মুদ্রা বলে। যেমন আমরা বলতে পারি রূপান্তরযোগ্য মুদ্রার মধ্যে হচ্ছে 1 নাম্বার, যে আমরা যদি বলি যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, কিন্তু রূপান্তরযোগ্য মুদ্রা সবগুলাই নয়। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই কয়েকটাই হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা। 1 এবং 2 টাকার নোট রূপান্তরযোগ্য মুদ্রা নয়। একইভাবে আমরা রূপান্তর অযোগ্য মুদ্রা সম্পর্কে জানব। যেসব মুদ্রা রূপান্তর অযোগ্য মুদ্রা সরকার কর্তৃক প্রবর্তিত, কিন্তু সরকার
রূপান্তরযোগ্য মুদ্রা, কিন্তু সরকার এর বিনিময়ে সমপরিমাণ অর্থ দিতে বাধ্য নয় এবং এর পরিমাণে সমপরিমাণ সোনা বা রূপা দিতে বাধ্য নয়, তাকেই অরূপান্তরযোগ্য মুদ্রা বলে। অরূপান্তরযোগ্য মুদ্রা হচ্ছে 1 এবং 2 টাকার নোট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কাগজি নোট সম্পর্কে জানলাম। কাগজি নোটকে আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা রূপান্তরযোগ্য মুদ্রা, আরেকটা হচ্ছে অরূপান্তরযোগ্য মুদ্রা। এরপরে আমরা গ্রহণের দিক থেকে অর্থকে আবার 2টা ভাগে ভাগ করেছি। গ্রহণের দিক থেকে অর্থকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিহিত অর্থ, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে অর্থের প্রকারভেদে তৈরির উপকরণ হিসেবে অর্থকে ভাগ করেছিলাম, যেটা ছিল ধাতব মুদ্রা এবং কাগজি নোট। এবার আমরা গ্রহণের দিক থেকে অর্থকে 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বিহিত অর্থ, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। যেসব অর্থ সরকার আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে। তাহলে বিহিত অর্থ সম্পর্কে আমরা জানলাম যে বিহিত অর্থটা কি। যেসব অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে কি বলা হবে? বিহিত অর্থ। আবার ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। ব্যাংক সৃষ্ট অর্থটা হচ্ছে সরকার আমরা যে লেনদেনগুলো করি সেখানে সবসময় কিছু সঞ্চয় করে রাখা হয়, ব্যাংক থেকে সৃষ্ট হয়। যেমন চেক বলতে পারি আমরা, চেক, ব্যাংক ড্রাফট, ডেবিট ক্রেডিট কার্ড হতে পারে। এরপরে আসি আমরা বিহিত অর্থ। এই বিহিত অর্থটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা বিহিত অর্থকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে কি সসীম বিহিত অর্থ, আরেকটা হচ্ছে অসীম বিহিত অর্থ একটা, আরেকটা হচ্ছে সসীম বিহিত অর্থ। অসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য থাকে, তাকে অসীম বিহিত অর্থ বলে। আমি আবার বলছি, অসীম বিহিত অর্থ হচ্ছে বলতে যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনা পরিশোধ করলে পাওনাদার তা সর্বত্র গ্রহণ করতে বাধ্য থাকে, তাকে অসীম বিহিত অর্থ বলি। এরপরে আসি আমরা যে সসীম বিহিত অর্থটা কি। সসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় তাকে সসীম বিহিত অর্থ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থের প্রকারভেদ সম্পর্কে প্রথমে জেনেছি যে তৈরির উপকরণ হিসেবে অর্থের প্রকারভেদকে 2 ভাগে ভাগ করেছি, একটা ধাতবিক মুদ্রা, আরেকটা প্রমাণবিক মুদ্রা বা প্রতীকী মুদ্রা। আবার কাগজি নোটকে 2 ভাগে ভাগ করেছি, রূপান্তরযোগ্য মুদ্রা ও রূপান্তর অযোগ্য মুদ্রা। গ্রহণের দিক থেকে আবার অর্থকে 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বিহিত অর্থ, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। বিহিত অর্থ 2 প্রকার, অসীম বিহিত অর্থ, সসীম বিহিত অর্থ। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থের ক্লাসিফিকেশন সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করেছি। এবার আমরা অর্থের কার্যাবলী সম্পর্কে জানব। ইংরেজি কবিতায় 2টি চরণের অর্থের কার্যাবলী প্রকাশ পায়। মানি ইজ ম্যাটার অফ ফাংশন 4, এ মিডিয়াম, এ মিসিওর্স, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। এর অর্থ হচ্ছে অর্থকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, একটা বিনিময়ের মাধ্যম, আরেকটা মূল্যের পরিমাপক, আরেকটা লেনদেনের বাহন, আরেকটা হচ্ছে সঞ্চয়ের বাহন। তাইলে আমরা অর্থের কার্যাবলী সম্পর্কে 4টা বিষয় পেয়েছি। 4টা বিষয়গুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। তাহলে আমরা প্রথমে যদি ধরি বিনিময়ের মাধ্যম, আমরা যদি কোনো জিনিস ক্রয় করি তার বিনিময়, একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস ক্রয় বিক্রয় করে থাকি, তাহলে অর্থ কার মাধ্যম? বিনিময়ের মাধ্যম। একটা জিনিস এর বিনিময়ে আরেকটা জিনিস আমরা নিলাম। যেমন আমরা যদি বাজার থেকে বই ক্রয় করি তাইলে আমরা লাইব্রেরিয়ানকে টাকা দেয় এবং লাইব্রেরিয়ান আমাদের কী দেয়? বই দেয়। তাহলে একটা কি অর্থটা কী কাজে ব্যবহৃত হলো? বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলো। একইভাবে মূল্যের পরিমাপক যদি আমরা ধরি, একই উদাহরণ আমরা ব্যবহার করতে পারি যে আমরা একটা লাইব্রেরি থেকে একটা বই কিনেছি, ক্রয় করেছি, 50 টাকা দিয়ে একটা বই ক্রয় করেছি। 50 টাকা, এখানে একটা নির্দিষ্ট
পরিমাণ উল্লেখ করা আছে। তাইলে মূল্যের পরিমাপক, বইটির মূল্য 50 টাকা। আমি লাইব্রেরিয়ানকে 50 টাকা দিয়েছি, লাইব্রেরিয়ান আমাকে একটা বই দিয়েছি, তাহলে মূল্যের পরিমাপক হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এরপরে লেনদেনের বাহন, যে কোনো বিষয় যদি আমরা লেনদেন করতে যাই তাহলে এর বাহন হিসেবে কি হয়, অর্থকে আমরা ব্যবহার করি। অর্থ ছাড়া লেনদেন বর্তমান সময়ে খুবই কঠিন। এরপরে যদি আমরা আসি সঞ্চয়ের বাহন, আমরা সব কিছুই সঞ্চয় করে রাখতে পারি না। যদি আমরা পচনশীল দ্রব্যগুলা, পচনশীল যেসব দ্রব্য পচে যায় সেগুলোকে আমরা সঞ্চয় করে রাখতে পারি না। এর বিনিময়ে আমরা কি করতে পারি, যে অর্থ সঞ্চয় করে রাখতে পারি। দ্রব্যগুলোকে বিক্রি করে আমরা অর্থ সঞ্চয় করে রাখতে পারি। তাহলে সঞ্চয়ের বাহন হিসেবেও অর্থ আমাদের কাজে আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থের 4টি কার্যাবলী সম্পর্কেও অনেকটা ধারণা লাভ করেছি। এরপরে আমরা আরেকবার একটু অর্থ সম্পর্কে জানব, যে অর্থ কি, অর্থের প্রকারভেদ। অর্থটা হচ্ছে সরকার কর্তৃক প্রবর্তিত যেসব বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন, ঋণের ভিত্তি হিসেবে সর্বত্র স্বীকৃত, তাকেই অর্থ বলে। তাইলে আমরা অর্থের সংজ্ঞাটা শিখে ফেলেছি। এরপরে যদি আমরা অর্থের প্রকারভেদ সম্পর্কে জানবো, অর্থের প্রকারভেদ, অর্থকে প্রধানত তৈরির উপকরণ হিসেবে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ধাতব মুদ্রা, অপরটি হচ্ছে কাগজি নোট। আবার এই ধাতব মুদ্রাকে আবার 2টা ভাগে ভাগ করেছি, প্রমাণিক মুদ্রা, আরেকটা প্রতীকী মুদ্রা। কাগজি নোটকেও আবার 2 ভাগে ভাগ করেছি, রূপান্তরযোগ্য মুদ্রা, রূপান্তর অযোগ্য মুদ্রা। এটা তৈরির দিক থেকে আমরা অর্থকে ভাগ করেছি। এবার আমরা গ্রহণের দিক থেকে অর্থকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিহিত অর্থ, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। বিহিত অর্থ 2 প্রকার, একটা হচ্ছে অসীম বিহিত অর্থ, আরেকটা হচ্ছে সসীম বিহিত অর্থ। আমরা এর সংজ্ঞাগুলো অনেকটা জেনেছি। এবার অর্থের কার্যাবলী, ইংরেজি প্রবাদের 2টা বাক্য দেওয়া ছিল, যার মধ্যে অর্থের কার্যাবলীগুলো উল্লেখ করা আছে। মানি ইজ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ রিসোর্স, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। অর্থের কার্যাবলী 4টা, একটা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা এখান থেকে অর্থ সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করেছো, এবং এখান থেকে কোশ্চেন হিসেবে আমরা অর্থ কি, অর্থের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার অর্থের বিবরণ দাও, এই কোশ্চেনগুলোর উত্তর আমরা জানতে পারবো। এবং পরবর্তীতে এসে আমরা অর্থের কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ করেছি, অর্থের কার্যাবলী কি কি কাজে আমরা অর্থকে ব্যবহার করি, এবং অর্থ আমাদের কি কি, অর্থের গুরুত্বটা সম্পর্কেও এখানে উঠে এসেছে অনেকটাই। অর্থের 4টি কার্য নিয়ে আমরা আলোচনা করেছি, একটা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেনের বাহন ও সঞ্চয়ের বাহন। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে আমরা ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এই বলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।